এই আমরা আজকে 4টি পরিবেশনা রেখেছি। আমি প্রথমেই আমরা যেটা করি প্রতিবার, যে এই মুহূর্তে বিষয়টা আমাদের ঠিক করাই আছে, এই মুহূর্তে নাটক করতে গিয়ে যে দলগুলো এসেছেন, কারণ আমরা এখানে কিছুই দিতে পারি না। এবার গতবার থেকে আমরা চালু করেছি একটি শংসাপত্র আমরা দিচ্ছি, যাতে এই যে এখানে আসছেন আমাদের ডাকে অন্তত তার স্বীকৃতিস্বরূপ আমাদের নাট্যবন্ধুত্ব দীর্ঘজীবী হোক, নাটক দীর্ঘজীবী হোক, এবং নাটকের প্রয়োজনে সাড়া দিয়ে যারা আসেন আমরা অন্যবার আরঞ্জক তাদেরকে কিছু দিয়ে আর্থিক সাহায্য করব, সেই উপায় এখনও পর্যন্ত হয়নি, কিন্তু হলে আমরা সবথেকে বেশি খুশি হব যদি আমরা এদের হাতে কিছু তুলে দিতে পারি। আমরা প্রথমে আমি মৃত্তিকার তপন দাসকে বলবো, আমাদের যে বিষয়টা স্থির করা আছে প্রতিবারে এই আলোচনাটা হয়, সবার সংক্ষিপ্তভাবে 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে 3 জন বলবেন। আমি আশা করব আমরা শুরু করছি। আজকে দ্বিতীয় নাটক পরিবেশন করবেন মৃত্তিকার 2টি চরিত্রের যে পরিচালক, সেই পরিচালক তপন দাস। বিষয়টা আমাদের এই মুহূর্তে নাটক করতে গিয়ে দলগুলো কী অসুবিধা অনুভব করছে বা কী সুবিধা পাচ্ছে, এই সুবিধাটাই দর্শককে জানান নাটক শুরুর আগে। নমস্কার, আমি তপন দাস, মৃত্তিকা নাট্য দলের সঙ্গে যুক্ত। এবার এখানে যারা আছেন তারা সকলেই নাট্য দলের সঙ্গে যুক্ত, নাট্য দলগুলোর সমস্যাও তারা জানেন, এবং নাটকের কতগুলো সমস্যা একবারে নাটকের জন্মকাল থেকেই আছে। অর্থ সমস্যা, দর্শক পাওয়ার সমস্যা, সেগুলো আজ বেড়েছে, বই কমেনি। এবার উদাহরণ হিসেবে বিপরীত উদাহরণও আছে, যে কোনো নাটক তো দর্শক পায়, তাদের অভিনয় থাকলে, কাগজে বিজ্ঞাপন বেরোলে হাউসফুল হয়। সেগুলো কেন ঘটে, কী কারণে ঘটে, সেগুলো আপনারাও কম বেশি জানেন। মূলত একটা স্টার সিস্টেম থিয়েটারেও দাঁড়িয়ে গেছে, স্টার ডিরেক্টর এটাও দাঁড়িয়ে গেছে। আবার হয়তো গুণমানের দিক থেকেও সেই নাটকগুলো যথেষ্ট শক্তিশালী। এটা আমার নিজের দেখা কতগুলো নাটক সম্পর্কে আমি নিঃসন্দেহ যে সে নাটকগুলি গুণমানেও খুব উন্নত, কিন্তু সেই উন্নত নাটকগুলো দর্শক টেনে নেয় মূলত তার স্টার আর্টিস্টদের দিয়ে অভিনয় করানোর, এবং তাদের পরিচালকেরাও অনেকে বেশ একটা বিশিষ্ট জন হয়ে উঠেছেন, প্রচারের আলোয় এসেছেন এই কারণে। নাহলে আমি সেই সমমানের অন্য প্রযোজনা দেখেছি যেখানে এই স্টাররা নেই অভিনয়ে, সেখানে দর্শক খুবই কম, দুঃখজনকভাবে কম। এগুলো তো পুরনো সমস্যা। নতুন কতগুলো সমস্যা এসেছে, যেটা আগে ছিল না। আমরা যারা অনেক দিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত তারা দেখছি যে খুব অল্প কিছু সময় মানুষকে থিয়েটার যে কারণে টানতো, সেই কারণ থেকেই, সেই আকর্ষণ থেকেই মানুষ বিযুক্ত হয়ে যাচ্ছে। মূলত একটা অর্থনৈতিক, যেটাকে মানে পরিভাষায় বলতে গেলে বলতে হয় কর্পোরেট পুঁজির যে অর্থনীতি, তার দৌলতে এমন একটা পরিবর্তন এসেছে যে মানুষ এই মোবাইল ফোন এর যে বিনোদন, সেইটাতে ক্রমশ মুদ হয়ে যাচ্ছেন এবং একা হয়ে যাচ্ছেন মানুষ। সকলে মিলে একটা কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার যে আগ্রহ, যে আকাঙ্ক্ষা, সেটা হারিয়ে যাচ্ছে। মানুষ একাই একেবারে ঘরবন্দি হয়ে বা কোনো ক্ষেত্রে এই মোবাইল ফোন হাতে সে মনে করছে যে গোটা বিশ্বটার সঙ্গে সে সংযোগ স্থাপন করতে পারছেও হয়তো একটা অর্থে, কিন্তু মূলগতভাবে মানুষের সঙ্গে মানুষের জীবন্ত যে সংযোগ, সেইটা
হারিয়ে ফেলছে মানুষ, সেই আগ্রহ চলে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা এবং এটা আধুনিক সময়ের সমস্যা। এবং এই আবহের মধ্যেই আর একটা এসেছে যে বাণিজ্যিক থিয়েটার বলে একটা থিয়েটার আগে ছিল। শোনা যাচ্ছে কি এই বৃষ্টির আওয়াজের মধ্যেও কথা শোনা যাচ্ছে? বাণিজ্যিক থিয়েটার বলে যে থিয়েটারটা দীর্ঘদিন ছিল গিরিশ ঘোষের আমল থেকে, সেই থিয়েটারের একটা পরিমণ্ডল ছিল। কিন্তু তারপর আইপিটিএ থিয়েটার, গণ আন্দোলন, থিয়েটার আন্দোলন এবং তারপর গ্রুপ থিয়েটার, এর যে পরিবর্তনটা সাধিত হয়েছিল তাদেরও অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে মানুষের কাছে পৌঁছবার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য। কিন্তু সেটা তারা পেরেছিলেন অনেক দূর পর্যন্ত। এবং পরীক্ষামূলক নিরীক্ষামূলক নাটক আমরা বাণিজ্যিক থিয়েটারে তত দেখিনি যতটা দেখেছি গ্রুপ থিয়েটারের বিভিন্ন প্রযোজনায়। কিন্তু আর একটা যে ধারা, যেখানে মানুষ থিয়েটার করতেন শুধু থিয়েটারকে ভালোবেসে, ভালোবাসা থেকে, সেই জায়গায় এখন এসে গেছে একটা টাকা পয়সার প্রতি আকর্ষণ, যে টাকা নিয়ে অভিনয় করবে, টাকা নিয়ে মিউজিক করে দেবো, টাকা নিয়ে মিউজিক বাজাবো। এমনি শুনে যাচ্ছে না? এবার ছোট যে দলগুলো, যাদের পরিকাঠামো ছোট, সংগতি কম, তারা যখন পরীক্ষা নিরীক্ষামূলক নাটক করছিলেন, সাহস করেই করছিলেন, তখন এই অর্থকরী বিষয়টা এসে একটা বিঘ্ন ঘটালো। যে এখন আগে মহিলা শিল্পী পেতে দলগুলিকে মহিলা শিল্পীদের একটা সম্মান দক্ষিণা দিতে হতো, পারিশ্রমিক দিতে হতো, কারণ তখনও মধ্যবিত্ত বাড়ির মেয়েরা থিয়েটারে আসতেন না। এখন সেই অবস্থাটা কাটলো, কিন্তু শুধু মহিলারা নয়, পুরুষ মানুষরাও, তারাও এসে দাবি করলেন যে আমি টাকা নিয়ে থিয়েটার করি। এবং এটা ছোট দলগুলোর ক্ষেত্রেও তাদের শর্ত হয়ে দাঁড়ালো। ফলে একটা খুব কঠিন অবস্থার সম্মুখীন হলো এই ছোট দলগুলো, আমাদের মতো ছোট দলগুলো, যারা এই এতজনকে পয়সা দিয়ে অভিনয়, আলো, শব্দ ব্যবস্থা এগুলোকে আমরা করতে পারি না, আমরা বহন করতে পারি না এই ব্যয়ভার। কিন্তু আমাদের থিয়েটার করার আগ্রহ, থিয়েটার করার নেশা, থিয়েটার করার পাগলামি আমাদের এর সঙ্গে আটকে রেখেছে। ফলে আমরা একটা উভয় সংকটের মধ্যে দিয়ে চলেছি। আমার মনে হয় এটা থিয়েটারের একটা খুব বড় সংকট, যেটার একটা সমাধান আমাদের খুবই একজন অগ্রগণ্য নাট্যকার, পরিচালক একটা সমাধানের কথা বলেছিলেন, যে তুমি যদি স্বাধীনভাবে থিয়েটার করতে চাও তাহলে তোমার জীবিকাটা তুমি অন্য জায়গায় অর্জন করো, থিয়েটারটাকে করো ভালোবেসে, থিয়েটারটাকে করো একেবারে প্যাশন থেকে। কিন্তু থিয়েটারটাকে যদি জীবিকা করো, তোমাকে কেবলই কম্প্রোমাইজ করতে হবে দর্শক রুচির সঙ্গেও বটে, এবং এর সঙ্গে অর্থাৎ এই বাজারের সঙ্গে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এটা আমার মনে হয় খুবই গভীর এবং খুবই সুদূরপ্রসারী একটা যুক্তি। আমি আজকের থিয়েটার কর্মীদের কাছেও এই আবেদন রাখব যে একাধজন পেশাদার নিশ্চয়ই হবেন, দেবশঙ্কর হালদার হবেন, সেটা কিছু দোষের নয়, কিন্তু সকলেই যদি আমরা এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাই তাহলে এই ছোট গ্রুপ থিয়েটারগুলো আরও সংকটে পড়বে। প্রথমটাকে ধন্যবাদ। এই
রঙ্গমঞ্চটি 21 সালের 21শে ফেব্রুয়ারি যেদিন তৈরি হয়েছিল তার আগে যখন সদ্যে পাকানো হচ্ছিল, সেই সদ্যে পাকানোর সময় যারা সাথী ছিলেন তপনদা সেই সাথের সাথী ছিলেন। এই কালো কাপড় তপনদা ঘাড়ে করে এনেছেন ওই বাজার থেকে, এবং সেই বন্ধু হিসেবে তিনি আনন্দকের পাশে ছিলেন, আছেন, থাকবেন, এটা আমরা আশা করি। আর যে কথাটা উনি বললেন যে আমাদের নাটক করার জিদ, আমাদের নাটক করার ইচ্ছে, তার কাছে সমস্ত বাধা, সমস্ত বিপত্তি আমাদের হার মানছে, এটাই আমরা দেখতে পাই। তামিলে এরকম একটা আয়োজনে এতদিন মানুষ এসে করেছেন, এই আনন্দটাই আমাদের নাটককে ধরিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। এবং প্রতিটিও ব্যবস্থাও অর্থাৎ ভালোর জন্য কিছুক্ষণ, এখন প্রকৃতির জন্যে খানিকটা আমাদের অসুবিধা হবে, কিন্তু আমরা কোনো অসুবিধাকেই অসুবিধা বলে মনে করব। আমি এবার সুজিত বসুকে ডাকছি, যিনি আমাদের এখানে এই বিষয়ে তার মতামতটি রাখবেন। নমস্কার, আমি সুজিত বোস, বাক্সা প্রাপ্ত রাষ্ট্রজন। যেটা আলোচনা যেটা বলার কথা হচ্ছে যে নাটকের সমস্যা। এখন সমস্যা বলতে যদি খুব বোঝা ভাষায় বলা যায় তাহলে বলতে হবে যে মানে চুলের গোড়াতেই পোড়া, আর চুল রাজনামও কী করে। সমস্যার কথা বলতে বলতে সমস্যা সেটাই সমস্যায় দাঁড়াবে, কোন সমস্যাটা বলবে। নাটক জগৎ থেকে শুরু হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গে আর যা নাটক চর্চা হয়েছে সমস্ত সময় অনেক রকম সমস্যা নিয়ে চলতে হয়েছে। একটা সময় নৃত্য যাবে, এটা বলুন নৃত্য, পেশাদারি নৃত্য, তারপরে আইডিতে পরবর্তীকালে সেই পেশাদারি নৃত্যগুলো চলে গেল, সেই সিস্টেমটা চলে গেল, অভিনয় করার জায়গাগুলো ছোটো হয়ে আসছে। এগুলোতে একটা কোনো সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এগুলোতে কমন সমস্যা আমরা সবসময় দেখি। আমার যেটা নিজস্ব ধারণা বা বিশ্বাস, সেটা হচ্ছে থিয়েটারটা এখন একটা কমোডিটি, এবং এটা একটা সেলেবেল কমোডিটি। এবং আপনি মার্কেটে যখন এটা নিয়ে যাচ্ছেন আপনার নাটকটা, আমার নাটকটা লোকে কেন দেখবে, যদি না সেটা আর পাঁচটা ভালো নাটকের সমতুল্য হয়ে দাঁড়ায়। বলছি এই আলোটা একটু জ্বালানো যাবে, এই চোখের আলোটা একটু প্লেন আলো আছে একটা কিছু, হ্যাঁ একটা চোখের কিছু দেখা যাচ্ছে, ওয়ার্কিংটা দিয়ে দিতে এখানে একটা আলো জ্বালিয়ে দেবো, লাল বেগুন একটা আলো দিয়ে দেবো, হবে। হ্যাঁ এটা নিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা দ্বিতীয়বার আমাকে দেখা যাচ্ছে। তাহলে সমস্যাগুলো হচ্ছে এই কমিউনিটিটাকে সেল করতে গেলে কিন্তু আমাকে আর চারপাশে কী ধরনের কাজ হচ্ছে সেটার সঙ্গে কিন্তু তাল মেলাতে হবে, এবং এটাকে অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যেই আমাদের তো এই সংস্কৃতিটা শিল্প চর্চা প্রতিনিয়ত পাল্টাতে যায়। বেশি পাল্টানোর সঙ্গে যদি আমি নিজেকে একাত্মতা করতে পারি, আমি যদি এখনও ভেবে থাকি যে আমি 7-এর দশকে যে নাটকটা করব সেই নাটকটাই লোকের কাছে ভালো লাগবে না। কারণ এখন মানুষের বেসিক হয়েছে, মানুষের পৃথিবীটা কন্ট্রোল করছে বুড়ো আলু। আপনি দেখবেন আমরা একটা সময় মোবাইলে অনেকক্ষণ ঘাটতাম, এখন মোবাইল আর বেশিক্ষণ ঘাঁটি না, একটু দেখে আচ্ছা ঠিক পরেরটা চলে যায়, একটু দেখে ঠিক পরেরটা চলে, সেটাও দেখছি না। খুব বেশি করে টাকাটাক করে একটা লাইক দিচ্ছি, পড়লো লাইক পড়লো, লাভ পড়লো, ইমোজি পড়লো, চলে গেল। ফলে মানুষ বেশিক্ষণ ওই এক থেকে ধরে রাখতে চাইছে না। এবার কোনটা ধরে কোন রিলটা দেখবেন প্রচুর দেখে ফেলেছে, একটা বিদঘুটে একটা কিছু করে দিয়েছে, বা ক্রিয়েটিভ কিছু করে যাচ্ছে, একটু দেখি তো সেটা দেখি, কিন্তু অনেকক্ষণ ধরে একটা কাজ দেখবে না। আপনারা যদি যারা নাটক করেন তারা জানেন, যারা নাটক দেখেন তারা দেখবেন। আমাদের একটা সময় আমরা যখন ছোটোবেলায় যাত্রা দেখেছি 4 থেকে 4.5 ঘন্টার যাত্রা হতো, মানে 10টা 10:30 শুরু হতো, সূর্য উঠে গেছে, তখন এডিটের কোনো ব্যাপার ছিল না। 6টা অঙ্ক, তার মধ্যে অনেক করে 5টা করে দৃশ্য, 30টা দৃশ্য, বিশাল ব্যাপার, কোনো এডিট নেই, পুরো চলবে। আমরা দেখেছি, কোনো বোর ফিল করিনি। তারপরে আস্তে আস্তে এলো একটা 3 ঘন্টার নাটক এলো, 3 ঘন্টার নাটকও দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তখন কিন্তু 6 ঘন্টার নাটক আর ভালো লাগছিল না আমাদের, আমরা 3 ঘন্টার নাটক দেখেছি। তার পরবর্তীকালে সেটাকে পূর্ণাঙ্গ বললাম। পরবর্তীকালে আমরা আবার একাঙ্ক দেখলাম, যেটা 50 মিনিটের মধ্যে এলো, 1 ঘন্টার মধ্যে এলো, সেটা এলো। আপনারা যদি মনোজিতের নাটক দেখেন তাহলে মনোজিতের দেখা গেল যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা উনি একটা পূর্ণাঙ্গ নাটক করতে আরম্ভ করলেন। মনোজিতের নাটকগুলো দেখবে সব কিছু 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু পূর্ণাঙ্গ নাটক। 1 ঘন্টার নাটক হচ্ছে একাঙ্ক নাটক। ফলে সেটা হলো।
ইদানিংকালে তারপরে আমাদের এসছে কিছুদিন চললে আমাদের এই যখন করোনাকালীন সময় এলো, সেটা হলে এইরকম ধরনের অনেকগুলো ইন্টিমেট স্পেস তৈরি হলো, যেখানে অনেক এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে, প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে। আবার এটাও ঘটনা, অনেকে ওই একাঙ্ক নাটক থেকে কেটে ছোটো করে এইখানে ইন্টিমেট স্পেসের অন্তরঙ্গ বলে চালিয়েছে। ফলে যে অন্তরঙ্গ ভাবনার যে বেসিক কনসেপ্ট সেটাকে আমরা কন্টিনিউ করছি, কিন্তু আমরা দেখতে ভালো লেগেছে। এই যে অমিতাভ বাবুর বাড়িতে এলাম, উনি চা টা দিলেন, ওনার ছাদে বসে একটা নাটক দেখলাম, আবার বাড়ি চলে গেলাম, একটা অ্যাম্বিয়েন্স তৈরি হলো যেটা খুব ইন্টিমেট, এটা একটু ভালো লাগলো। ইদানিং এই ধরুন বছরখানেক চলবে, সেটা একটা হচ্ছে, সেটা হচ্ছে অনুনাটক। আপনারা কেউ দেখেছেন কি অনুনাটক? কারণ দেখা সৌভাগ্য হয়েছে, এখানে হয়নি। আচ্ছা, আমাদের এখানে দুটো অনুনাটক আছে, আমরা নিয়ে এসেছি দুটো অনুনাটক। অনুনাটক কিন্তু 12 মিনিট, তার ম্যাক্সিমাম টাইম লিমিট হচ্ছে 25 মিনিট। তাহলে দেখুন 6 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা ছয়ে আজকে 12 মিনিট, এবং একটা 6 মিনিট আছে নাটক করছে, 6 মিনিটের নাটক আছে আজকে একটা। তাহলে সেই নাটকের মধ্যেও থাকছে, তাহলে আমি তো পাল্টে যাচ্ছি। তাহলে আমি যদি 6 মিনিটের নাটকের মধ্যে আমি 6 ঘন্টাকে ধরতে চাইলে হবে না। তাহলে আমাকে 6 মিনিটের মধ্যে এমন কিছু একটা ভাবনা ধরতে হবে যে সে ব্যক্তিতে আমার 6 ঘন্টার জিনিসটাকে ধরে নিতে পারবে। অর্থাৎ এই এক্সপেরিমেন্ট, অর্থাৎ আমি যে বলছিলাম যে কমোডিটি, আমাকে যদি এই পণ্যটাকে আমি এইভাবে প্যাকেজিং করতে পারি আর কি, যাতে আমি লোককে 6 মিনিটে দেখাতে পারবো, তাহলে মানুষের মনে হবে একটা নতুন কিছু দেখলাম, পুরনো দেখতে পাচ্ছিলেন না। আপনার যারা একটু পুরনো দিনের নাটক আছে যা দেখে থাকবেন, 7-এর দশকে আমি নাটক করতে আরম্ভ করেছেন যখন বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ একটা রাজনৈতিক মতাদর্শ দ্বারা যখন চালিত হতে থাকছিল সেই নাটকটা, শেষ দৃশ্যে লাল আলোয় ফ্রিজ হয়ে গেছে। কিন্তু এখন আপনি কোনো লোকে হাসবেন, সেটা করতে পারবেন, নেবে না। কিন্তু আমাকে পাল্টে দেখতে হবে। এই পাল্টানোটা যদি না করতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু নাটকের কিন্তু সমস্যাগুলো বেড়ে যাবে, এবং নাটককে প্রতিনিয়ত অন্য অনেক মিডিয়ার সঙ্গে লড়াই করতে হচ্ছে। এখন ওই যেটা বলো মোবাইল এসে গেছে, এখন ওটিটি সিরিজে আসছে, নাটক সিনেমা চলছে, প্রচুর নাটক আসছে, প্রচুর ফিল্ম নাটক আসছে। আগে কিন্তু আমরা দেখতে পেতাম না বাংলাদেশের যে নাটকগুলো, এখন আমাদের টিভিতে করলে ইউটিউবে বাংলাদেশের নাটকগুলো প্রচুর দেখতে পাচ্ছি, তারা আবার একটা ধরনের কাজ করছে। এখন এই যে এতগুলো জায়গার সঙ্গে যদি আমার নাটকটাকে আমি বলতে চাই তুমি এসে বিকেলবেলা ওইগুলো না দেখে এই নাটকটা দেখো, তাহলে আমাকে সেইটা করতে হবে। এখন ধরুন কিছুদিন আগে আমরা দেখবেন সবাই যখন সিনেমার ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে, এখন চলছে মাল্টিপ্লেক্সে নাটক। কারণ মাল্টিপ্লেক্সে গেলে এই একটা বিশাল সুন্দর জায়গায় বসে দেখতে পাবেন, সেখানে টিকিটের দামটাও অনেক বেশি, যেমন তেমনি খুব মস্তি করে একটা শুধু ভুট্টা, ওরা ওদের নাম বলে পপকর্ন বলে আর কি, একটা পপকর্নের এত বড় একটা দিল, খেতে খেতে নাটকটা সিনেমাটা দেখলেন। আবার কোথাও না শুনছেন একটা শোয়া টোয়ারও ব্যবস্থা আছে, লেপ কাঁথাও নাকি দিচ্ছে। এখন এইরকম একটা ফেসিলিটিস দিয়ে তারা তাদের জিনিসটাকে দেখানোর চেষ্টা করছে। আর এখানে অমৃতাভ বাবু বলছে একটু জোরে কথা বলুন, ওখান থেকে ছাদে জল পড়ছে, গলাটা শুনতে পাবেন না, তাই তো? তাহলে এই কষ্টটা সহ্য করে আমরা যাচ্ছি, কারণ সেটা নাটককে ভালোবাসি বলে ওই কমফোর্টটাকে ছেড়ে আমরা এখানে। কিন্তু এখানে এসে যদি আমি এমন একটা জিনিস দেখতে পাই যেটার জন্য আমি কষ্টটা সহ্য করলাম, তাহলে আমি কমফোর্টটাকে ত্যাগ করতে রাজি হব। কমফোর্টটা পাইনি, ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস সেদিন নিয়ে গেছি। এখন লড়াইটা অনেক বহু সব ক্ষেত্রেই হয়েছে, বরাবরই হয়েছে। সিনেমার সঙ্গে লড়াই করতে হচ্ছে, ওটিটির সঙ্গে লড়াই করতে হচ্ছে, মোবাইলের সঙ্গে লড়াই করতে হচ্ছে। ফলতে যে এক্সপেরিমেন্টের জায়গা, আমি যারা নাট্য দল আছে সবাইকে অনুরোধ করবো, আমি নিজের ক্ষেত্রেও বলবো আর কি, যে প্রতিনিয়ত একটা জায়গা থেকে যাওয়া হবে। আর কাস্ট, এই যে আর কি মানে স্টার কাস্ট যেগুলো বলি আর কি, আমাদের বাংলা নাটকে স্টার কাস্ট ছিল না একদম, তাও না। কিন্তু আমরা বহুরূপীর নাম জানি, কিন্তু আমরা সত্যি বলতে আমরা বহুরূপীর নাটক দেখতে যেতাম না সৌম্য মিত্রকে দেখতে যেতাম, আমরা উৎপল দত্ত দেখতে যেতাম না পিএলটি দেখতে যেতাম, আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায় দেখতে যেতাম না নান্দিকার দেখতে যেতাম। আমরা যেতাম, ওই স্টার কাস্টটা আছে কিন্তু সবসময় আছে। এবং আপনারা যারা একাঙ্ক নাটকের মঞ্চে দেখেন যে যারা ঘুরেছেন আর কি, তারা নিশ্চয়ই খেয়াল করবেন, দাদা তো নিশ্চয়ই বুঝতে পারবে, তখন একজন গৌতম মুখোপাধ্যায়, মুরারি মুখোপাধ্যায়, ওখানে বিজয়দা মারা গেছে। তারা যে কাজগুলো করতো, এত মাপের কাজগুলো করতো, তাদের ওই স্টার কাস্ট ছিল। কিন্তু স্টার তৈরি করে দেবেন আপনারাই,
স্টার নিজে নিজে তৈরি হয় না। আপনি একজনের নাটক দেখে ভালো লাগছে, তার নাটকটা আরেকবার দেখতে যাবেন, আপনি আরেকজনকে বলুন ওই লোকটাই নাটকটা করছে, আপনারা দেখতে যাবেন, এইটা করতে করতে স্টার তৈরি যাবে। স্টার কিন্তু কোনো আকাশ থেকে পড়ে যাওয়া বা মাটি থেকে পুড়ে ওটা কোনো আজব কোনো জিনিস না, তার পারফরমেন্স থেকে স্টার করবে। সেই পারফরমেন্সের অ্যাকসেপ্টেন্স যদি আপনাদের কাছে থাকে তাহলে আমার কাছে খুব ভালো লাগবে যে অমিতাভ বাবু বলতে যে আমরা কিছু লোকের জায়গায় কাজটা করতে পেরেছি। এখন এই কমোডিটি বললাম, এখন দেখুন আমরা তাহলে হোমে এটা নাটকের একটা আমরা হোম ডেলিভারি করেছি। আগে আপনাকে নাটকটা দেখতে গেলে এখান থেকে ট্রেনে উঠে কন্যাগর স্টেশন থেকে হাওড়া স্টেশন যেতে হতো, বাস ধরতে হতো একাডেমি বা আপনার ধরুন শ্যামবাজারিলাকে করে যেতে হতো। এখন কিন্তু আমার কমোডিটি হোম ডেলিভারি করছি, কিন্তু আমরা নাটকটাকে নিয়ে আপনার কাছে চলে আসছি এতখানি কাছে। আর তাহলে আমাদের প্যাকেজিং পাল্টে ফেলেছি আমরা, এরকম তো ছিল না। আপনি তো আগে পাড়ার মঞ্চের পাড়ায় যেত, কিন্তু আপনার বাড়ির ছাদে আছে নাটক তো আমরা করতে আসতে, তো সেটাও আছে। অর্থাৎ আমরাও যেন পাল্টা সমস্যা থেকে থেকে আমরাও পাল্টাচ্ছি, সমস্যাটা থাকবে, সেটাকে ওভারকাম করতে হবে। আমাদেরই একটা কাউন্টার কিছু জিনিসকে তৈরি করে আমরাই কাউন্টারটা তৈরি করবো, সেটা এইভাবে নাটকের মঞ্চের দিক থেকে এবং নাটকের উপস্থাপনার দিক থেকে এবং আপনাদের সহযোগিতা দেবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের নাটকগুলো দেখুন, যাদের যাদের নাটক আছে দেখুন, অমিতাভ পাশে থাকুন। আমরা এর আগে এখানে একটা নাটক করে গেছি অনেকদিন আগে, করোনা প্রথম পর্যায়ে। আজকে আমরা দ্বিতীয়বার এসেছি, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা এই কষ্ট সহ্য করে এখানে আমাদের নাটক দেখতে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারাই আমাদের বন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ সুজিতকে, কারণ তারা এর আগে এখানে রবীন্দ্রনাথের একটি ছোটো গল্প নিয়ে নাটক করেছেন। উনি নাটকের সময় বিবর্তন, এটা শুধু নাটকে নয়, না এই ওখানে বসুন, তুমি ওই কোনো ওটা ছিল আমি তো ওই আমাদের সাহিত্যের ক্ষেত্রে ঠিক এই রকম বিবর্তন ঘটেছে। সাহিত্যের প্রথম যেরকমভাবে যে উপন্যাস লেখা হয়েছে, ছোট গল্প তারপরে এসেছে, ছোট গল্প পরে অনুগল্প, এবং সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ যেমন তার কবিতার ক্ষেত্রে কণিকা রচনা করেছেন, তেমনি ছোট গল্পের ক্ষেত্রে বনফুলের নাম প্রথমেই করতে হবে, যিনি 24টি শব্দ দিয়ে একটি গল্প লিখেছেন। এই অনুগল্পের ধারাটাও বাংলা সাহিত্যে এখন যথেষ্ট জোরালো এবং শক্তিশালী একটি ধারা। নাটকের ক্ষেত্রেও এই নতুন ধারাটা এটা যে শক্তিশালী হচ্ছে, এটা বোঝা যায় কী করে, যে অনেক দল তারা তাদের নাটক করার সাথে সাথে এই ছোট নাটক, যেমন আজকেই মৃত্তিকা তারা পরিবেশন করবে 6 মিনিটের একটি নাটক। 6 মিনিটের একটা সেলুলয়েডের অনেক কিছু বলা যায়। সিনেমাও যেদিন শুরু হয়েছিল তার থেকে শুরু করে এখন 6 মিনিটে এমন একটা ভয়ঙ্কর কাহিনী বা এমন একটা ভয়ঙ্কর উপস্থাপনা হলো বিষয়ে, যেটা দেখে চমকে উঠতে হয় যে 3 ঘন্টা ধরে সেই বক্তব্য ছিল না, বা সেই বিষয় ছিল না, সেই সাহস ছিল না সেই কথা বলবার, যেটা 6 মিনিটের ওই সেলুলয়েড তাকে তুলে ধরেছে। এবার নাটকের ক্ষেত্রে 6 মিনিটটা আরও দূরও এই কারণে যে সেলুলয়েডের ক্যামেরা অনেক জায়গায় অনেক দৃশ্যান্তর এবং করতে পারে, কিন্তু নাটকে সেটা অত সহজ নয়। তার ওলট পালট করা, তার মধ্য থেকে বিষয়টাকে ধরে নিয়ে আসা, তার জন্য যে পরীক্ষা দরকার সেই পরীক্ষা চলছে এবং বোঝা যাচ্ছে এটা সাবলীল হয়ে উঠছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সুদীপবাবুকে। আমি এবার তপনবাবুকে বলবো এবং বলবো আমরা নাটকটা শুরু করে দেবো এবার 6:30 বাজে। তপনবাবুকেও বলছি যে 5 মিনিটের মধ্যে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমি একটু পদে পূরণ করে নিয়ে মিনিট, হ্যাঁ, সেটা হচ্ছে যে কতগুলো ধারণা, কতগুলো একেবারে দৃঢ় ধারণা আমাদের মধ্যে গড়ে দেওয়া হয়, যেন সেটা স্বতঃসিদ্ধ। যেমন বহুকাল যুগ যুগ ধরে একটা ধারণা গড়ে দেওয়া হয়েছিল মেয়েদের বুদ্ধি কম, মেয়েরা বাইরের জগতে অচল, তাই সেইটা ঠাকুরদা, বাবা, ছেলে এবং তার সন্তানরাও সেই ধারণা বহন করেছে। কিন্তু এটা একটা নির্মাণ, এটা পুরুষতন্ত্র নির্মাণ করেছে। আজ এইরকমই একটা নির্মাণ হচ্ছে সমস্ত কিছু কমোডিটি, কিন্তু সমস্ত কিছু কমোডিটি হয়ে যায়নি, যেতে পারে না। নাটক কমোডিটি, এটা নিশ্চয়ই সেই কমোডিটি তৈরি হয়েছে। আবার কমোডিটির বাইরেও নাটক হয়েছে। আমি যদি বিরিয়ানি খেতে একটা রেস্টুরেন্টে যাই, তখন বিরিয়ানি কমোডিটি।
অমৃতাবর ছেলের বিয়েতে নেমন্তন্ন করে আমায় খাইয়েছে, বিরিয়ানি খাইয়েছে, তখন সেটা কমোডিটি নয়, তখন সেটা ভালোবাসার আপ্যায়ন। কাজেই সব কিছু কমোডিটি হয়ে যায় না, এর প্রমাণ রয়েছে, অনেকে সেই চেষ্টা করে যাচ্ছেন। কাজেই কোনো ধারণাকে মানে একপেশেভাবে একেবারে শেষ সত্য বা স্বতঃসিদ্ধ বলে নেওয়ার কোনো কারণ নেই বলে আমি মনে করি। তপনদা, বিষয়টা হচ্ছে যে এখানে যে মাননীয় দুজন বসে আছেন, তপন দাস এবং সুজিতবাবু, এনারা বহুদিন ধরে নির্দেশক এবং নাট্যচর্চার সঙ্গে যুক্ত। আমি কলকাতার পূর্বভাগ গোষ্ঠীর হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছি, কিন্তু নির্দেশক নয়। নির্দেশক ওই নাটকের সুপ্রভাতে তিনি উপস্থিত হতে পারেননি, তাই প্রতিনিধিত্বমূলকভাবে আমাকে এই আলোচনায় অংশগ্রহণ করতে বলেছেন। অমৃতাবদা যে বিষয়টা বলেছেন সেটা বলি বা না বলি আমরা সবাই ফিল করি, অনুভব করি। সমস্যা আছে, সমস্যা থাকবে। সমস্যা ছাড়া কোনো কাজ কোনো দিন সম্ভব হয় না, আর যদি সম্ভব হয় তাহলে সেটা মধুরণা সমবায় হয় না। সুতরাং সমস্যা আছে। সমস্যা যেগুলো তপনদা বলেছেন, তার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আবার উনি যেটা বলেছেন কমোডিটি হিসেবে আমাদের নিয়ে পৌঁছাতে হচ্ছে। আমার কাছে, আমিও দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে আছি, নাট্য সাথী হয়ে রয়েছে আপনাদের, সেক্ষেত্রে আমার কাছে বেশ কিছু সমস্যা রয়েছে। আজকের দিনে যেটা সমস্যা সবথেকে বড় মনে হয় যে আমরা তো সবাই বেসিক পার্থক্যটা জানি, যে একটা গান বা আবৃত্তি এই যে শিল্প, তার সঙ্গে এই যে নাটক, এটা একটা অ্যাপ্লাইড আর্ট, এটা একটা প্রায়োগিক শিল্প। তা এই যে শিল্পটা, এটা এককভাবে হয় না, একপেশে হয় না। এটার জন্য দুটো মুখোমুখি একটা দরকার হয় আর কি। মানে একদিকে নাটক রিপ্রেজেন্ট করছে যে, আর একদিকে যারা সেটা উপভোগ করছে। এই যারা সেটা উপভোগ করছেন, এইখানে আমার অভিজ্ঞতা খুব তিক্ত। আজকে আমার সামনে যারা বসে আছেন, এদের কাউকে আমি এতটুকু মানে হীন করছি না, সেই হীনতার জায়গা নেই, কিন্তু অভিজ্ঞতার জায়গা থেকে দেখেছি। আজকে এখানে 4টে নাটক উপস্থাপিত হবে এই কথা বলা হয়েছে, কিন্তু খুব রূঢ় বাস্তব হচ্ছে এই 4টে নাটকের সঙ্গে যুক্ত অথবা আরঞ্জককে খুব বেশি ভালোবাসেন এরকম লোকজন ছাড়া আমরা আমজনতাকে, আম আদমিকে নাটকের অঙ্গনে টেনে আনতে পারার যে ক্ষমতা, সেটা লক্ষণীয়ভাবে খুব দুর্বল। এটা আমার নিজস্ব সমস্যা। আর যদি সেই সমস্যা থেকে থাকে, তাহলে নাট্যকার নাট্য নির্মাণ করুক, অভিনেতা অভিনয় প্রদর্শন করুক, নির্দেশক তার নির্দেশনার মুনশিয়ানা দেখাক, সবটাই কোথাও মনে হচ্ছে যে খানিকটা সফলতার জায়গায় ঘাটতি থেকে যায়। এইটা দূর করার জন্যে আমার কাছে যেটা তপনদা বলেছেন, এই যে মুঠোফোন, এটা তো একটা ব্যাপার। যেটা উনি সুজিতবাবু বলেছেন যে দীর্ঘক্ষণের জায়গা থেকে আমরা ক্রমশ সংক্ষিপ্ততার জায়গায় চলে এসেছি, সেটা একটা ব্যাপার। আমাদের ধৈর্য খুব কমে গেছে। এমনও না, তাই কি আমরা 6 মিনিটের নাটক আজ করবো, আবার 2 ঘন্টার নাটকও তো করছি একই সঙ্গে। স্যার আমি বলছি, কিন্তু এরকম নয় যে বদলে গিয়ে 6 মিনিট হয়ে গেছে বা 12 মিনিট হয়ে গেছে। বিষয়টা এমন জায়গায় এসেছে যে এমনও দেখেছি আমি যে আমার দল নাটক করতে এসছে, যেটা দ্বিতীয় বা প্রথম নাটক হয়ে যাওয়ার পর আমার দলের কুশীলবরা এই দর্শক আসন থেকে উঠে গেছে, বাকি দুটো নাটক দেখার জন্যে যে ফ্রি টাইম সেটা হয়তো বা তাদের নেই। তার ফলে একটা দর্শক শূন্যতায় আমরা অনেক সময় ভুগি, এটাও বাস্তব দেখেছি। আবার অনেক সময় দেখেছি দর্শকদের মধ্যে আমার প্রিয়জন বা আমার কোনো পরিচিত নাটক অভিনেতা বা অভিনেত্রী বা তার লেখা নাটক, সেই জন্যে আমি এসেছি। কিন্তু সাধারণভাবে নাটকের দর্শক হয়ে আমি এখানে এসেছি নাটক উপভোগ করার জন্য, নাটককে সমর্থন দেওয়ার জন্য, নাট্য শিল্পকে সমর্থন দেওয়ার জন্য। এই জায়গাটা খুব ঘাটতি হয়ে গেছে আমি দেখি আর কি। খুব সাধারণ দর্শককে টেনে এনে আমি উপস্থাপনার জায়গায় খুব কম পাচ্ছি, এটা একটা ব্যাপার। আর নাট্য শিল্পের সঙ্গে যারা যুক্ত, নাট্য চর্চার সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে আবার একটা দেখি বিভিন্ন দলে সমস্যা আছে। নাটক করতে কিছুদিন না আসছে, যেটা বললেন মুঠোফোনের একটা, তার সঙ্গে আছে যেটা সিরিয়াল। এই সিরিয়ালের হাতছানি 2-4 দিন বা 2-1টা নাটক করার ফলেই ওই যে অর্থনৈতিক সমস্যার কথা বললেন, যে পেশাকে বজায় রেখে যদি নাটক করতে আসে তাহলে দীর্ঘ সময় দিতে পারবেন, কিন্তু নাটককে পেশা হিসেবে করতে গেলে তার যখন এই গ্রুপ থিয়েটার বা এরকম অন্তরঙ্গ থিয়েটার থেকে রোজগারের জায়গা তৈরি হচ্ছে না, তখন সে ভাবছে যে সিরিয়ালের জায়গায় যদি যাই, সারাদিন কষ্ট করে যদি 1200 টাকা 2000 টাকা এরকম আর্ন করতে পারি, সেখানে সে ছুটছে। অর্থাৎ দুটো নাটকে যাকে তৈরি করলাম তাকে ধরে রাখতে পারলাম না। এটাও কিন্তু আমাদের দলগুলোর কোথাও একটা খানিক সমস্যা বলে মনে হয়। তবে সব কিছুর ঊর্ধ্বে আমি বলবো যে এই যে অন্তরঙ্গ থিয়েটারের কথা বলছেন,
যেটা অন্তরঙ্গ আঙ্গিকে আমরা বলছি, অন্তর থেকেই তো আসে। অন্তর থেকে নাটকের প্রতি ভালোবাসা, অন্তর থেকে নাটকের প্রতি সময় দেওয়ার মনোভাব, এইগুলো যদি থাকে তাহলে যে যে সমস্যাগুলো বললাম আমি, বা তার বাইরেও যে অনেক সমস্যা আছে, দর্শকের ঘাটতিজনিত সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এগুলো ওভারকাম করা যায়। যেটা উনি বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করা। আগে একটা নাটকের আলো, সুর, আবহ, তার মঞ্চ পরিকল্পনা ইত্যাদিতে অনেক একটা খরচার ব্যাপার আছে, সেখান থেকে তো পরিবর্তন করে এসেছি আমরা। যত সম্ভব কম প্রপস নিয়ে, যত সম্ভব কম আলো তৈরি করে আমরা নাটক উপস্থাপনা করছি। এর সঙ্গে আমরা এই যে অন্তরঙ্গ নাটক, পথনাটকের জায়গাতেও চলে গেছি, যেখানে পথ চলতি দর্শককেও আমরা দাঁড় করিয়ে দিতে পারি আমাদের কন্টেন্ট এবং অভিনয় বা ইত্যাদিগুলো। তা সেই জন্য আমি আবার শেষ কথা বলবো, বেশি সময় আপনাদের দেবো না, নাটক শুরু হবে। আর আমার বেশি বলার মতো অভিজ্ঞতা বা ক্ষমতা, দক্ষতা কোনোটাই নেই। আমি শুধু এটাই বলবো যে অন্তরের ভালোবাসা নাটকের প্রতি, নাট্যশিল্পের প্রতি যদি থাকে, তাহলে যে সমস্যাগুলোর কথা এখানে আলোচিত হয়েছে বা হচ্ছে বা আগামী দিনে হবে, সেই সমস্যাকে ওভারকাম করে আমি নাট্যচর্চার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবো এবং নাটক দেখতে আসতে পারবো, নাটকের দর্শক হিসেবে নিজেকে উপস্থাপিত করতে পারবো। এটা সম্ভব বলে মনে করি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর অতিরিক্ত কথা বাড়াই না, তিনজনকে অসংখ্য আমাদের আয়োজকের তরফ থেকে জানাই অভিবাদন। এই যে বিতর্কটা উঠলো একটু আগে, একজন বললেন কমিউনিটি নয়, এই যে বিতর্কটা উঠলো, এই বিতর্কটা ওঠানোটাই হচ্ছে আসল। আপনারা দর্শকরা ভাববেন যে কমোডিটি কিনা আর কমোডিটি কাকে বলে বা কীভাবে সেটা কমোডিটিতে পরিণত হয়। এখন যখন একজন শিল্পী গান থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, তখন ওটা কমোডিটি হয়নি। কিন্তু যেদিন একজন প্রতিষ্ঠিত শিল্পী তার মুখে রেকর্ড করানো হলো এবং সেই গানটার অনেক ডিস্টরশন হলো, সেইটা কিন্তু কমোডিটি হয়ে গেল। অনেক ফোক সং যে লোকশিল্পী গায়, সেটা কমোডিটি হয়ে ওঠে না। কারণ কী করে কমোডিটি? সে হয়তো ওই গানটাকেই ভিত্তি করছে। জ্বলন্ত উদাহরণ বাদাম ভাজা। হ্যাঁ, জ্বলন্ত উদাহরণ বাদাম ভাজা। হ্যাঁ, কাঁচা বাদাম। সেটা কখনোই কমোডিটি হয়ে উঠছে না। কিন্তু সেই গানটা সুরটাকে নিয়েই যখন পাঞ্জাবি লাল গিন্দা ফুল গানটি একজন রচনা করলেন এবং তার অনেক সুর ডিস্টরশন হলো, কথার ডিস্টরশন হলো, অবশ্যই সেটা একটা HMV কোম্পানি কি হিন্দুস্তান কোম্পানি রেকর্ড করলো, লোক হাওয়া করে নিচ্ছে, কিনছে, খাচ্ছে, শুনছে, সে নিশ্চয়ই কমিউনিটি হয়ে যাবে। যে এই বিতর্কটা আমরা চাই যে এগুলো উঠুক, দর্শক এটা ভাবুক যে নাটক দেখতে আসাটা শুধুমাত্র দেখা নয়, তাই নিয়ে ভাবা, নাটকের দলগুলোর পাশে দাঁড়ানো, এই বিপদের দিনে নাটকের দলগুলোর পাশে থাকা দর্শকেরই প্রথম এবং প্রধান কর্তব্য। আর নাটকের দলগুলোর কর্তব্য দর্শকের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে, তাদের প্রতি মনোযোগ দিয়ে, তাদেরকে কোনোভাবে আঘাত না দিয়ে নিজেদের সৃজনশীল কর্মকে তাদের সামনে তুলে ধরা। ধন্যবাদ আমাদের তিনজন বক্তাকেই ধন্যবাদ। আমরা প্রথম নাটকে যাচ্ছি। সুজিতবাবু, তোমার প্রথম নাটক শুরু করে দাও। ধন্যবাদ।